এটা প্রেম না, এটা পুরোটাই নির্যাতন, পুরোটাই শোষণ। আমার প্রফেশনাল ক্যারিয়ার নষ্ট করার জায়গা, আমাকে মানসিক এবং আমার ফ্যামিলি সব দিক থেকে আমাকে যাতে একা করে দেওয়া যায় বা নিঃস্ব করে দেওয়া যায় সেটারই চেষ্টা ছিল ওনার। নিতে থাকেন এবং আমার বাবার সাথে উনি এমন ভাবে কথা বলেন যেখান থেকে আমার বাবার মনে হতে থাকে যে আমার লোকটা খুব ভালো, আমার মেয়েকে উনি ভালোভাবে গাইড করবেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে। দেবশ্রীদি মাঝে মধ্যে সেটে আসতেন, এইটুকু আমি দেখতাম। আর উনি যখন আমাকে আমার বাড়িতে বারবার এসে ব্ল্যাকমেল করতেন বা আমাকে হুমকি দিতেন বা আমার সাথে জোরপূর্বক সেক্সুয়ালি ইনভলভ হতেন, সে সময় উনি বলতেন যে দেবশ্রীকে বলে কোনো লাভ নেই, ও আমার হাতের মুঠোয় আছে, ও তোর কথা বিশ্বাস করবে না। এদিকে আমার বাবা সেক্সুয়ালি অ্যাবিউজ করতেন। তো যে মানুষ ডিরেক্টলি দেখা করার পরেই ঝাঁপিয়ে পড়ে, যে মানুষ ওরকম করে ফোন করে পারমিশন ছাড়া বাড়িতে চলে আসে, সেখানে প্রেম ওয়ার্ডটার কোনো জায়গাই নেই। এটা ছিল 2014 সেপ্টেম্বর অনওয়ার্ডস। সিরিয়ালটার নাম ছিল দ্বীপ জেলে যাই। সুশান্ত দাস নিজেই আমাকে কাস্টিং করেন সিরিয়ালটার জন্য। আমার চরিত্রটা ছিল হিরোইনের বৌদির চরিত্র। তো মেইন ট্র্যাকে ভালো একটা চরিত্রের জন্যই কাস্টিং করা হয়েছিল। তো কিছুদিন শুটিং চলার পরে একদিন একটা খুব ভালো সিন আমি শুট করি, যেখানে আমার অভিনয় বা আমার আমাকে ইম্পর্টেন্ট ভাবে দেখানো হবে, এরকম একটা ইম্পর্টেন্ট সিন ছিল। তো খুব এক্সাইটেড ছিলাম। শুটিং করার পরে বাড়ি ফিরি এবং বাড়ি ফেরার পরে হঠাৎ করে 10টা সাড়ে 10টার দিকে সুশান্ত দাসের ফোন আসে আমার কাছে এবং উনি খুব হড়বড়িয়ে কথা বলতে থাকেন যে এই কোথায় 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 এক্ষুনি আসবো, দেখা করতে হবে, কোথায় আছিস, এরকম। তো আমি বললাম প্যাকআপের পরে বাড়িতেই আছি স্বাভাবিকভাবেই। তো তার 20-25 মিনিট পরে আবার একটা ফোন আসে। উনি বলেন আমি চলে এসেছি, এক্স্যাক্টলি কোন ফ্ল্যাটটা তোর, এরকম ভাবে উনি বলেন। তো আমি অস্বস্তি বোধ করি, কিন্তু উনি চলে আসায় স্বাভাবিকভাবেই আমি দরজা খুলি। তো দরজা খোলাতেই উনি আমাকে মানে আমার উপর ঝাঁপিয়ে পড়ে আমাকে একটা হাগ করেন, যেটার জন্য আমি কমফোর্টেবল ছিলাম না বা প্রস্তুত ছিলাম না এবং আমার কমফোর্টেবল লাগে না স্বাভাবিকভাবেই। তারপর উনি আমার হাত ধরে টেনে আমার ঘরের ভিতরের দিকে চলে যান এবং আমার ফিজিক্যালি বিভিন্ন রকম ঘনিষ্ঠ আচরণ উনি করতে শুরু করেন আমার কনসেন্ট ছাড়াই। এবং আমি আপত্তি জানাই, বিভিন্ন ধরনের কথা কাটাকাটি আমাদের হয় এবং আলটিমেটলি একটা পয়েন্টের পর উনি ওনার পরিষ্কার কথাটা ক্লিয়ার করেন যে এ মা, আমাকে একটু যদি আদর করতে না দিস তাহলে কি করে হবে, হিরোইন হবি কি করে তুই, এই ধরনের কিছু কথা উনি বলেন। তো আমি বললাম মানে আই ওয়াজ নট কমফোর্টেবল এবং উনি বললেন যে এরকম করলে কিন্তু আজকে যে এত সুন্দর একটা সিন শুট হলো, তুই তোর বাড়িতে জানিয়েছিস যে কাল পরশু টেলিকাস্ট হবে, সবাই খুব হ্যাপি, সেটা তো হবে না। আমি বললাম যে এটাই যদি করার ছিল তুমি আগে বলতে পারতে, আমি তো কম্প্রোমাইজ করে কাজ করব না, আর তুমিও কাস্টিং করার আগে বা সিনটা করার আগেও কিছু বলনি। তো যাই হোক, উনি আমার কথা শুনতে রাজি হন না। সেই রাতেই উনি আমাকে জোর করে আমার সাথে উনি ফিজিক্যাল করেন, সেক্সুয়ালি ইনভলভ হন এবং ওই সেক্সুয়াল ইনভলভমেন্টের পরে উনি আমাকে হুমকি দেন যে আমি যদি এই ঘটনাটা বাড়িতে জানাই বা কাউকে জানাই, তাহলে উনি আমার মা-বাবাকে এমনভাবে ইনফ্লুয়েন্স করবেন যাতে আমাকে কলকাতা থেকে আমার বাবা মেদিনীপুরে নিয়ে চলে যান এবং আমি যদি পরের দিন থেকে সেটেও না আসি তাহলেও আমার ক্যারিয়ার উনি ব্যান করে দেবেন। এবং স্বাভাবিকভাবেই আমি তখন একদম নতুন ছিলাম, সবে মফস্বল থেকে কলকাতায় এসেছিলাম। তো আমার ভয়, আমার কষ্ট, আমার ট্রমা এবং বুঝতেই পারছেন যেটা ঘটেছিল সেটার পরে কোনো মানুষেরই, কোনো মেয়েরই মনের অবস্থা ঠিক থাকে না এবং আমার পাশে আমার মনের অবস্থা বোঝার জন্য কিন্তু কোনো বন্ধু বা কোনো মানুষ সে সময় আমার জীবনে ছিল না। তো এরকম ভাবেই সেদিনের রাতের ঘটনাটা ঘটেছিল। অ্যাকচুয়ালি আমার বাবা যখন আমি কলকাতায় আসি এবং আমি ডিটারমাইন্ড হই যে আমি কলকাতাতেই পড়াশোনা করব এবং আমার ফিল্ম ইন্ডাস্ট্রি ক্যারিয়ার আমি কলকাতাতেই করব, তখন আমার বাবা বুঝতে পারেন যে আমার মেয়ে কলকাতাতেই সেটেল হতে চাইছে, সে আর মেদিনীপুরে ফিরবে না। তখন আমার বাবাও চেয়েছিলেন যে বাবার বিজনেসটা যাতে কলকাতাতেও নিয়ে আসতে পারেন। তখন বাবাও কলকাতায় কাজ করতে শুরু করেন এবং অ্যাট প্রেজেন্ট আমাদের কলকাতাতে নিজেদের বাড়ি আছে, বাবার অফিস আছে। তো সেই সময় বাবারই কোনো একজন বন্ধু, সে
কোনো একটা সূত্রে বেরোয় যে সে সুশান্ত দাসেরও পরিচিত। তো এরকম ভাবেই বাবার সাথে একটা কানেক্ট হয়। এটা একটা কোইন্সিডেন্স ছিল বা একটা ঘটনা ছিল যেখান থেকে মানে আমি আলাপ করাইনি, এই সূত্রেই বাবার সাথে মানে সুশান্ত দাস জানতে পারে যে উনি আমার বাবা। তো সেইটার সুযোগ উনি বারবার নিতে থাকেন এবং আমার বাবার সাথে উনি এমন ভাবে কথা বলেন যেখান থেকে আমার বাবার মনে হতে থাকে যে আমার লোকটা খুব ভালো, আমার মেয়েকে উনি ভালোভাবে গাইড করবেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে, আমার মেয়ে ভালোভাবে কাজ পাবে। এইভাবে আমার বাবাকেও প্রতিশ্রুতি উনি দিতে থাকেন যে এই দ্বীপ জেলে যাইতে একটা ইম্পর্টেন্ট চরিত্র ওকে দিয়েছি, ও সুন্দর করে করুক, ক্যামেরার সাথে আস্তে আস্তে করে ইউজ টু হয়ে যাক, পরেরটাতে আমরা ওকে লিড কাস্টিং হিসেবে কাস্ট করব। এরকম ভাবে আমার বাবাকে আলাদা করে কমিটমেন্ট করতে থাকে এবং আমার সাথে এই ধরনের জিনিস চলতে থাকে। এবং বাবার সাথে যেহেতু একটা ভালো সম্পর্ক আলাদা করে তৈরি করে ফেলেছিলেন, তো সেটা দিয়ে উনি আমাকে ভয় দেখাতেন। এবং তখন আমি অনেকটাই ছোট ছিলাম, আমার বাবার টেনশন ছিল যে আমি কলকাতা শহরে একা আছি, খুব একটা তো কোনো বাবা মাই চায় না যে একটা মেয়ে বাড়ি থেকে বেরিয়ে অন্য জায়গায় গিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে স্ট্রাগল করুক বা কি। তো সেই জায়গা থেকে সে সময় সুশান্ত দাস হয়তো আমার বাবাকে একটু কনভিন্স করার জায়গাটা তৈরি করতে পেরেছিলেন। তো সেই কারণেই উনি আমাকে হুমকি দিতেন। এবং অ্যাট প্রেজেন্ট যখন আমি আমার হাজবেন্ডের সাপোর্টে আলটিমেটলি সুশান্ত দাসের এগেনস্টে কথা বলছি, ঘটনাগুলো নিয়ে ওপেন আপ করছি, ঠিক সেই সময় যখন আমি সোশ্যাল মিডিয়াতে লিখলাম, সুশান্ত দাস কিন্তু আমার বাবাকে 12 থেকে 13 বার ফোন করলেন। এটা আগের ঘটনা 2014-15 সালের, আর এখন 2026। তার মানে এখনো সুশান্ত দাস আমাকে ভয় দেখিয়ে রাখতে চান এবং উনি মনে করেন যে আমার বাবাকে ফোন করে ভয় দেখালে বা আমার বাবাকে ফোন করে কিছু বললে আমার বাবা ওনাকে বিশ্বাস করবেন, আমাকে বিশ্বাস করবেন না। সুতরাং ওনার প্রথম থেকে ইন্টেনশন ছিল আমার পারিবারিক জায়গাতেও ঢুকে সেই সম্পর্কগুলোকেও নষ্ট করা। আচ্ছা, ওনার বাড়ির লোক এটা তখন জানতেন, ওনার যে পরিবারের ওনার ওয়াইফ বা ওই সময়? ওনার ওয়াইফ কতটা কি জানতেন ওই সময় সেটা আমি জানতাম না, জানতাম না। আমি দেখতাম ওনার ওয়াইফ দেবশ্রীদি মাঝে মধ্যে সেটে আসতেন, এইটুকু আমি দেখতাম। আর উনি যখন আমাকে আমার বাড়িতে বারবার এসে ব্ল্যাকমেল করতেন বা আমাকে হুমকি দিতেন বা আমার সাথে জোরপূর্বক সেক্সুয়ালি ইনভলভ হতেন, সে সময় উনি বলতেন যে দেবশ্রীকে বলে কোনো লাভ নেই, ও আমার হাতের মুঠোয় আছে, ও তোর কথা বিশ্বাস করবে না। এদিকে আমার বাবাকে বলে কোনো লাভ নেই, এইদিকে আমি নিউ কামার, আমার কথা আর কে বিশ্বাস করবে। এবং প্র্যাকটিক্যালি তাই। সে সময় যখন আমি কয়েকজন কিছু সিনিয়র আর্টিস্ট যারা ওই সিরিয়ালের পার্ট ছিলেন বা অন্য সিরিয়ালের পার্ট পাশের ফ্লোরে শুট হচ্ছে, তো তাদেরকে বলেও ছিলাম, কোনো লাভ হয়নি সত্যিকারের। এবং আজকেও অ্যাট প্রেজেন্টে সুশান্ত দাসের একই মহিমাই রয়েছে, সে আমার বাবাকে হুমকি দিচ্ছে ফোন করে। এবং সেই সময় দ্বীপ জেলে যাই সিরিয়ালেরই আমাদের সিনিয়র কো অ্যাক্ট্রেস মৈত্রী মিত্র, উনি কালকে আমার এগেনস্টেই একটা পোস্ট ওনার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে করেছিলেন, পরে ওটা ডিলিটও করে দেন। এবং উনি আমাকে পার্সোনালি বলেছেন যে তুই 1:1 এটাকে মানে ম্যানেজ করে নিতে পারতিস, তুই আমাদের ইন্ডাস্ট্রির কথা বাইরে কেন বলছিস। তো এখন যদি সিনিয়র একজন অভিনেত্রী আমাকে এই কথাটা বলে, যখন আমি অনেকটাই কনফিডেন্ট আমার জীবন নিয়ে, আমার ক্যারিয়ার নিয়ে, তখন আমি একদম নতুন একটা মেয়ে ছিলাম, যেখানে আমি বুঝতে পারছি না আমি কলকাতায় থাকবো না, আমাকে মেদিনীপুরে ফেরত যেতে হবে, আমি কি করব, এরকম একটা সিচুয়েশনে তখন আমি কি করে সাহসটা দেখাতাম, কে আমাকে সাপোর্ট করতো। আচ্ছা, একটা কথা বলো, ওই সময় তুমি মানে কথা বলার সাহস পাওনি কেন? কাজ হারানো বা কাজের অনিশ্চয়তা, সেই কারণেই বা এরকম কিছু কিছু? কথা বলার সাহস পাইনি কারণ আমি বললামই যে ওনার আমার বাবাকে কনভিন্স করার একটা ব্যাপার ছিল। এবং প্রেমের প্রস্তাব দিয়েছিল বা তোমার সঙ্গে কি মানে আমার সাথে নোংরামো করা হতো, এরকম ধরনের লোক কারোর সাথে প্রেম করতে পারে বলে আমার মনে হয় না। উনি ডিরেক্টলি ওনার মানে আমি তো আপনাকে বললামই যে উনি আমাকে সেক্সুয়ালি অ্যাবিউজ করতেন। তো যে মানুষ ডিরেক্টলি দেখা করার পরেই ঝাঁপিয়ে পড়ে, যে মানুষ ওরকম করে ফোন করে পারমিশন ছাড়া বাড়িতে চলে আসে, সেখানে প্রেম ওয়ার্ডটার কোনো জায়গাই নেই। তো এটা প্রেম না, এটা পুরোটাই নির্যাতন, পুরোটাই শোষণ, আমার প্রফেশনাল ক্যারিয়ার নষ্ট করার জায়গা, আমাকে শারীরিক, মানসিক এবং আমার ফ্যামিলি সব দিক থেকে আমাকে যাতে একা করে দেওয়া যায় বা নিঃস্ব করে দেওয়া যায়, সেটারই চেষ্টা ছিল ওনার। আচ্ছা, উনি যেটা চেয়েছেন সেটা পাননি বলেই কি আজকে, মানে তুমি সেটা দাওনি বলেই কি তোমাকে আজকে সেই জায়গা থেকে সরে আসতে হলো বা তোমাকে ইন্ডাস্ট্রি থেকে? না, উনি তো আমাকে সেক্সুয়ালি অ্যাবিউজ করতেন। মানে আমি বলছি, এই যে তুমি এখন ইন্ডাস্ট্রি থেকে অনেকটা সরে এসছো, সেটার কি কারণে?
ওই ঘটনাটা সেই সময় 2014 অনওয়ার্ড, 2014-15তে 3-4 মাস টানা এই অত্যাচারটা চলে। এবং আলটিমেটলি এই জিনিসটা তখন বন্ধ হয়েছিল। আমি ওনাকে বলেছিলাম যে এরপর কিন্তু আমার দরজার বাইরে আমি সিসিটিভি ক্যামেরা লাগাতে বাধ্য হব। তো এই কথাটা বলার পর থেকে কিছুদিনের জন্য ওনার এই আসা যাওয়াটা বন্ধ হয়েছিল। তো তখন এটা এইভাবে বন্ধ হয়েছিল আর কি। এবং যখন আমি ওনার সেটে ওনার শুটিং ফ্লোরে কাজ করতাম, তখন অন্য কোনো হাউস থেকে কোনো যদি কল আসতো, একটা যেরকম সিনেমার কাজের অফার পেয়েছিলাম, তো সেখানে আমাকে দেখা করতে মানে যেতে দেওয়া হতো না। তো যে আমাকে অফার করেছিল কাজের জন্য সে ডিরেক্টলি সেই সময় সুশান্ত দাসের সাথে যোগাযোগ করেছিল। তো তখন সুশান্ত দাস আমাকে ছাড়েনি, তাকেও বলেছিল যে সুকন্যাকে ছাড়া যাবে না, ওর শুট আছে। অথচ আমাকে পরে আমি বুঝতে পেরেছি যে উনি চাইলেই আমাকে উনি 2 ঘন্টার জন্য ছাড়তেই পারতেন। তার ফলে কি হতো, আমি সেই সিনেমাটাতে হয়তো কাজ পেতাম, আমি কাজ করতে পারতাম। তো উনি এইভাবে আমার ক্যারিয়ারটাকে আটকে দিয়েছিলেন বহুবার। এবং এরকম ঘটনা ঘটতে থাকলে কি হয়, ভীষণ ট্রমাটাইজড ফিল হয় এবং সেখান থেকে কনফিডেন্স ব্রেক করে। এবং আলটিমেটলি যখন লকডাউন হলো, তখন আলটিমেটলি কাজটা বন্ধ হলো এবং তারপর আমার আর এইসব ঘটনার জন্য আমি এত ট্রমাটাইজ থাকতাম। তারপর আমার মনে হলো যে আমার নিজের অন্য একটা জায়গাও তৈরি করা দরকার। তো তারপর থেকে আমি আমার নিজের বিজনেসেই মন দিয়েছিলাম। কিন্তু সুশান্ত দাস যদি এরকম না করতো, আমার এতগুলো বছর, 5-6টা বছর আমার নষ্ট হতো না, আমি আরো বেশি ভালোভাবে কাজ করতে পারতাম। আচ্ছা, এখন কি চাইছো এবং তোমার নেক্সট পদক্ষেপ কি থাকছে? আমি তো পদক্ষেপ অলরেডি নিয়েছি, ন্যাশনাল উইমেন কমিশনে আমার কমপ্লেনটা দিয়েছি। তো যা পদক্ষেপ নেওয়ার ওনারাই সবকিছু করবেন। এবং তোমরা যারা আসছো আমাকে জিজ্ঞেস করছো, আমি চেষ্টা করছি তোমাদেরকে কোঅপারেট করার। এরকম একটা ট্রমাটাইজ ঘটনা আমাকে বারবার বলতে হচ্ছে, ভিডিওতে বলতে হচ্ছে। তো এটা তো আমার কাছেও একটা ডিফেমের মতন ঘটনা। কারণ আমার পরিবারে যথেষ্ট সম্মান আছে, যথেষ্ট রেপুটেশন আছে, সেটা আমার বাবার দিকের ফ্যামিলি হোক, বা আমার হাজবেন্ডের দিকের ফ্যামিলি হোক, বা আমার নিজের হোক। সুশান্ত দাসকে কটা লোক চেনে ইন্ডাস্ট্রির গুটি কয়েক লোক ছাড়া আমার জানা নেই, কিন্তু আমার বাবাকে প্রচুর লোক চেনে, আমার হাজবেন্ডেরও প্রচুর চেনা জানা, আমার নিজের বিজনেসের সূত্রে। তো আমাদের নিজস্ব পরিচয় আছে, তো ওনাকে ডিফেম করার আমাদের প্রয়োজনীয়তা নেই, এটাই বলবো।